দেখো আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলীয় চাপ এবং ব্যারোমিটার সংক্রান্ত বিষয় নিয়ে। বায়ুমণ্ডলীয় চাপ কি? আমরা চাপ মানে কি জানি, যে কোনো একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে আমরা বলি চাপ। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলা। এবং তোমরা একক জানো, নিউটন পার মিটার স্কয়ার বা ডাইন পার সেমি স্কয়ার ইত্যাদি। তাহলে এখন বায়ুমণ্ডলীয় চাপ কি? বায়ুমণ্ডলীয় চাপ মানে আমাদের এই যে পৃথিবীর উপরে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত বায়ু আছে। আমরা যে ভূপৃষ্ঠে আছি, আমাদের মাথার উপরে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্ব পাওয়া যায়। নিচের ধারে বায়ু বেশি থাকে, আস্তে আস্তে যত উপরে উঠে বায়ুর পরিমাণ কমতে থাকে, কিন্তু বায়ু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে। তাহলে এই যে বিস্তর দূরত্ব পর্যন্ত বায়ু আছে, তাহলে বায়ু খুব হালকা হলেও এতটা উচ্চতায় বায়ু যথেষ্ট পরিমাণ তার ওজন আমরা অনুভব করব, অর্থাৎ বল ক্রিয়া করবে। তাহলে ধরো তুমি ভূপৃষ্ঠের উপরে একটা কোনো বিন্দু নিলে, সেই বিন্দুর চারিধারে একটা ক্ষেত্রফল কল্পনা করলে, সেই ক্ষেত্রফলের উপরে বায়ুমণ্ডল যে বল প্রয়োগ করছে সেই প্রযুক্ত বলটাকে আমরা যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাব? ওই বিন্দুর উপরে বায়ুর চাপ। তাহলে বায়ুর চাপ বলতে বোঝায় যে কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি একটা ক্ষেত্রফল কল্পনা করা হয়, তাহলে ওই ক্ষেত্রফলে, ওই প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল যে পরিমাণ বল প্রয়োগ করবে, সেই বলটাকে আমরা বলবো ওই বিন্দুতে প্রযুক্ত চাপ। তাহলে তোমরা যেরকম দেখেছো, আগে আমরা পড়েছিলাম P = hDg, একইভাবেই এখান থেকে চাপ তৈরি করা যায়। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা কি বুঝছি? ভূপৃষ্ঠে কোনো বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। তাহলে কোনো বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল বায়ুমণ্ডল দ্বারা প্রযুক্ত হচ্ছে, সেটাকে আমরা বলছি কি? বায়ুমণ্ডলীয় চাপ। কিন্তু দেখবে আমরা কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে থাকছি, ভূপৃষ্ঠের উপরে আর থাকছি, আমাদের মাথার উপরে বিস্তীর্ণ বায়ুমণ্ডল আছে, কিন্তু আমরা বায়ুমণ্ডল যে চাপ দিচ্ছে সেই চাপ কিন্তু অনুভব করছি না। এই চাপের মান কিন্তু অনেক। যদি বাস্তবে এত চাপ অনুভব করতাম, তাহলে আমরা কিন্তু সহজে চলাফেরা করতে পারতাম না। কিন্তু আমরা দেখছি কি, যে আমরা বায়ুমণ্ডলের মধ্যেই আছি, ভূপৃষ্ঠে খুব সহজেই চলাফেরা করতে পারছি। তাহলে আসলে কি হচ্ছে? আমাদের দেহের ভেতরে রক্তচাপ, আমাদের দেহের ভেতরে যে বায়ু আছে তার যে চাপ, সেই চাপ আর বায়ুমণ্ডলীয় চাপ পরস্পর সমান হয়ে যায়। সেই কারণে আমরা দেখতে পাই কি, যে ভূপৃষ্ঠ ওপরে বায়ুমণ্ডলের বৃহৎ মানের একটা চাপ থাকা সত্ত্বেও আমরা ভূপৃষ্ঠে বসবাস করলেও সেই চাপ কিন্তু বাস্তবে অনুভব করতে পারছি না। এখন এই বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করেছিলেন তোমার টরিসেলি বলে একজন বিজ্ঞানী। টরিসেলি বায়ুমণ্ডলের
চাপ পরিমাপ করে। কিভাবে? তোমরা ক্লাস 8-এ দেখেছিলে যে একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে যদি আমি 1 মিটার লম্বা একটা পারদপূর্ণ নলকে উপর করে বসিয়ে দিই, তাহলে দেখা যায় যে 76 সেমি পর্যন্ত পারদ স্তম্ভ আমরা দেখতে পাই। তাহলে আসলে এই 76 সেমি পারদ স্তম্ভটা কেন উঠলো? তার কারণ এই বায়ুমণ্ডল, এই যে পারদ যে বাইরের স্তর দেখছো, সেই বাইরের স্তরের উপরে বল প্রয়োগ করছে। সেই বল প্রয়োগের ফলে তোমার এই পারদ উপর দিকে উঠে আসছে, এবং এই পারদ উপরে ওঠার ফলে পারদও নিচের ধারে একটা বল প্রয়োগ করছে। তারপরে দেখা যাচ্ছে কি, যখন এই ভেতরের পারদ স্তম্ভের চাপ আর বাইরের বায়ুমণ্ডলের চাপ সমান হচ্ছে, তখন কিন্তু আমরা দেখছি কি যে পারদ স্তম্ভটা আর ওপরে উঠছেও না বা নিচেও নামছে না। তার জন্য আমরা এই 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি। কিন্তু এই 76 সেমি বায়ুমণ্ডলের এই 76 সেমি পারদ স্তম্ভের যে উচ্চতা, এটা কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে যে কোনো স্থানে হয় না। মাথায় রাখবে, আমরা যদি 45 ডিগ্রি অক্ষাংশে যাই, সমুদ্র পৃষ্ঠে থাকি এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকি, তখন আমরা এই 76 সেমি পারদ স্তম্ভর উচ্চতাটা দেখতে পাই। তার জন্য আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যখন আমরা সংজ্ঞা নেব, তখন কিন্তু এই কথাগুলো উল্লেখ করতে হবে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে বুঝবো 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের যে চাপ, সেই চাপকেই আমরা বলছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান বলি, তাহলে বিভিন্ন মান আমরা লিখতে পারি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, তাহলে আমরা বলতে পারি কি, 1 বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 76 সেমি পারদ স্তম্ভের চাপ। আবার দেখো, 76 সেমি মানে বলতে পারি কি, 76 গুণিত 10 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ, বা লেখা যায় 1 বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। তাহলে 1 বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেমি পারদ স্তম্ভ বলতে পারি, বা 760 মিলিমিটার পারদ স্তম্ভেরও সমান বলা যেতে পারে। আর কি বলা যায়? আরেকটা জিনিস মাথায় রাখবে, 1 মিলিমিটার পারদ স্তম্ভের চাপকে 1 টর বলে। 1 মিলিমিটার
উচ্চতার যে পারদ তার যে চাপ, সে চাপকে বলা হচ্ছে 1 টর। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা এক বায়ুমণ্ডলীয় চাপ এর মান হবে 760 টর, কারণ 760 মিলিমিটার প্রস্থ মানে 760 টর। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপ সমান বলবো 760 টর। এই এক বায়ুমণ্ডলীয় চাপকেই আমরা বলছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে কি বলছি কথাটা, এক বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। এছাড়াও আমরা সিজিএস এবং এসআই পদ্ধতিতেও এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করতে পারি। তাহলে দেখো, প্রথমে আসছি আমরা সিজিএস পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান গণনা। তার জন্য আমরা যে ফর্মুলার সাহায্য নেব, P = HDG, P = HDG, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তাহলে P = HDG থেকে কিভাবে নির্ণয় করা যায় দেখো, আমরা H বলতে পারদ স্তম্ভের উচ্চতা, যেটাকে বলছি কি 76 সেমি। পারদ স্তম্ভের উচ্চতা যেটাকে বলা হচ্ছে 76 সেমি। ডি হচ্ছে পারদের ঘনত্ব, এটার মান মাথায় রাখবে 13.595 গ্রাম পার সেমি কিউব পারদের ঘনত্ব। আর জি অভিকর্ষ ত্বরণের মান 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কত আসবে, 76 গুণিত 13.595 গুণিত 980.6, এই মান সব হিসাব করলে আসবে 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। এবার দেখো, এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমরা এসআই এককে গণনা করব। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এসআই পদ্ধতিতে বা এসআই এককে গণনা। এসআই এককে গণনা। তাহলে আবার সাহায্য নেব কি, P = HDG, কিন্তু এসআই এককে P এর ভ্যালু আর 76 সেমি বসালে হবে না, কারণ সেমিটা তোমরা জানো সিজিএস একক। তাহলে এটা কি করতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। তাহলে হয়ে গেল 0.76 মিটার, 100 দিয়ে ভাগ করে দিলাম। ডি পারদের ঘনত্ব 13.595 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলছি, তাহলে এটাকে নিয়ে যেতে হবে কিসে, কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে দেখো, এটা আমরা লিখতে পারি কি 13.595 × 10⁻³ কিলোগ্রাম পার মিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কিলোগ্রাম পার মিটার কিউবে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। এটা দেখবে তোমাদের আগে আমি বলেছিলাম। আর জি এর ভ্যালু এসআই পদ্ধতিতে হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানগুলো পুট করে দাও, তাহলে 0.76 × 13.595 × 10⁻³ ইনটু
9.81 হিসাব করলে আসবে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের এসআই এককে মান 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। আর একটা জিনিস মাথায় রাখবে, 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 নিউটন পার মিটার স্কয়ার, এটাকে বলা হয় 1 পাস্কাল। চাপের এটা এসআই একক পাস্কাল বলা হচ্ছে। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ারকে বলা হচ্ছে 1 পাস্কাল। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হবে? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ারকে যখন আমি 1 পাস্কাল বলছি, তাহলে এত নিউটন পার মিটার স্কয়ারকে আমরা এত পাস্কাল বলতে পারি। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান পাস্কাল এককে হচ্ছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। আর দেখো এই 10 টু দি পাওয়ার 5 পাস্কালকে 10 টু দি পাওয়ার 5 পাস্কালকে বলা হয় 1 বার, 1 বার। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমি বলতে পারি কি 1.013 বার। তাহলে এটাও আরেকটা আমাদের চাপ পরিমাপ করার একক, বার একক। এটা হচ্ছে একটা চাপের বৃহত্তর একক। তাহলে এই পদ্ধতিগুলোর মানগুলো তোমরা মনে রাখবে। এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান সেন্টিমিটার এককে কত, মিলিমিটার এককে কত, টর এককে কত, বার এককে কত, কিছু না কিছু প্রশ্ন এখান থেকে কিন্তু পরীক্ষা পারপাসে আসে, এটা একটু লক্ষ্য রাখবে। তাহলে এসআই সিজিএস পদ্ধতিতে মানগুলো নির্ণয় করার সময় উচ্চতা, ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণের মান তোমাদেরকে মনে রাখতে হচ্ছে। তবে গুণ করার দরকার নাই। গুণ করতে গেলে তোমাদের অনেক বড় গুণ হবে, হাতে ক্যালকুলেটর নাই। তার জন্য মানগুলোকে সরাসরি মুখস্থ রেখে দিবে, মুখস্থ মানই বসাবে, কিন্তু মাল্টিপ্লাই আকারে দেখিয়ে তারপরে মান বসাবে। একই রকম ভাবে এসআই পদ্ধতির ক্ষেত্রেও উচ্চতা, ঘনত্ব, অভিকর্ষ ত্বরণের মান বসাবে, বসিয়ে সরাসরি মান লিখবে, কিন্তু গুণ নিজে নিজে করবে না। তাহলে তুমি 1 নম্বরের জন্য সময় পাবে না, প্লাস গুণ করতে ভুল হতে পারে, আর গুণ করার তোমাদের দরকারও নাই, হাতে ক্যালকুলেটর নাই। তার জন্য সরাসরি মান মনে রাখবে। তাহলে এ তো গেল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি, এর মান সংক্রান্ত। এবার এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান বা বায়ুমণ্ডলীয় চাপের মান পরিমাপ করার জন্য এই টরিসেলির যে নীতি, এই নীতিকে বেষ্টন করে একটা যন্ত্র ব্যবহার করা হয়, যেটাকে বলা হচ্ছে ব্যারোমিটার যন্ত্র। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যন্ত্রটার নাম আমরা শিখলাম ব্যারোমিটার। এখন যন্ত্রটা কিভাবে কাজ করে, এর নীতি কি, সেটা আমরা আলোচনা করব। তোমাদের বইয়ে দেখবে একটা সুন্দর ছবি আঁকা আছে, আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি, অতটা সুন্দর হবে না, কিন্তু বিষয়টা বোঝার জন্য যথেষ্ট। দেখো এখানে কি করা থাকে, একটা 1 মিটার লম্বা নল নিতে হবে, কাঁচ নল। এই কাঁচ নলের এই নিচের অংশে একটা তোমার
একটা তোমার পাত্রর মতো থাকছে, পারদ পাত্র। এই পারদ পাত্রটার নিচের অংশে একটা স্ক্রু লাগানোর সিস্টেম থাকছে, অ্যাডজাস্টিং স্ক্রু। এটা তৈরি করা হয় চামড়া নির্মিত। এই পর্দাটা হচ্ছে চামড়ার দ্বারা তৈরি, আর এটা হচ্ছে একটা স্ক্রু। আর এখানে পারদ পূর্ণ করা থাকছে। আর এর নিচে ঠিক এখানে অ্যাডজাস্টিং হিসাবে এরকম জায়গায় একটা পিন লাগানো আছে। এই পিনটাকে বলা হচ্ছে আইভরি পিন। আইভরি পিন। আইভরি মানে কি? আইভরি মানে হচ্ছে হাতির দাঁত। হাতির দাঁতের একটা পিন লাগানো থাকে। আর এই নলটায় গায়ে তোমার স্কেলিং করা থাকে। স্কেলটা শুরু হয় ঠিক পিনের গায়ের থেকে। পিনের এই যে মুখটা দেখছো সেইখান থেকে স্কেলিং এর 0 দাগ শুরু হয়, আর সর্বোচ্চ উপরে 100 দাগ পর্যন্ত করা থাকে। তাহলে স্কেলিং এর একদম নিচের এই পয়েন্টে হচ্ছে 0 দাগ, আর এই উপরে হচ্ছে 100 দাগ সেন্টিমিটার। আর দেখো এইটাকে ঝোলানোর জন্য এখানে একটা আমটার ব্যবস্থা করা হয়। দেখো আমটার ব্যবস্থা করা থাকে। আর এর গায়ে আরেকটা স্কেল থাকে, এটা অ্যাডজাস্টেবল স্কেল। এটাকে উপর নিচে ওঠানো যায়। এখানে একটা রডের উপরে বসানো থাকে, এটা একটা রডের উপরে বসানো থাকে, যাতে আমি প্রয়োজনে এই স্কেলটাকে ওঠাতে নামাতে পারি। তাহলে এখানে যে স্কেলটা দেখছো একদম এই 100 দাগ পর্যন্ত, এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। আর এখানে যে স্কেল থাকে সেটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবার কি করছি, এই পারদ নলে সাধারণত বায়ুমণ্ডলীয় চাপে 76 সেমি উঠবে। তাহলে আমি গোটা কাচনলটাকে খোলা না রেখে, খোলা থাকলে কি হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কাচনলটাকে তোমার একটা ধাতুর নলের ভিতরে ভরা থাকছে। এরকম ভাবে ধাতুর নলের ভিতরে মোট কাচনলটাকে ভরা আছে। এই কাচনলটাকে টোটালটাকে এরকম একটা ধাতুর নলের ভিতরে ভরা আছে। আর এই ধাতুর নলের এই সামনের অংশটা যেখান দিয়ে পারদ ওঠানামা করবে সেই অংশটা চিরা থাকছে, খোলা থাকছে। বুঝতে পারছো কিরকম? ধরো আমার এই পেনটা ভেতর দিয়ে একটা নল ভরা আছে, তাহলে পেনটা যদি কাভার হয় তাহলে এই মুখটা আমি কি করছি, কেটে দিচ্ছি। তাহলে মুখটা যদি কেটে দিই তাহলে এই ভিতরকার যে কাঁচ নল তার যে পার্ট ওঠানামা করবে সেটা আমি বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারবো। আর এই গোটাটাকে আমি একটা ধাতুর নল দিয়ে মুড়ে দিয়েছি যাতে কাঁচ নলটাই আঘাত না লাগে। শুধু যদি কাঁচ নল ঝুলে থাকে তাহলে আঘাত লেগে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে। কি বললাম বুঝতে পারলে? এবার কি করা হচ্ছে, এইটাকে পারদ পূর্ণ করা হয়, পারদ দিয়ে ভর্তি করা আছে। এবার এখানে ধরে নাও এই পর্যন্ত পারদ উঠেছে। যখন আমরা পরীক্ষাটা শুরু করব, পরীক্ষাটা শুরু করার আগে এই ধরে নাও রাবারের যে চামড়ার যে নলটা সেটা এরকম জায়গায় ছিল, তাহলে পারদ সূচকটা কি হবে, কিছুটা নেমে থাকবে। এবার এটাকে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে উপরে তুলবে এমন ভাবে যাতে এই যে বাইরের যে লেয়ারটা, এই লেয়ারটা যেন ঠিক আইভরি পিনের মাথায় টাচ করে। যখনই আইভরি পিনের মাথায় টাচ করবে তখন আমরা যে হাইটটা পাবো পারদের, সেটা হচ্ছে তোমার ওই মুহূর্তে পারস্তম্ভের উচ্চতা। এবার এই আইভরি পিনের ভিতরে কি হচ্ছে,
এই ভিতরে বায়ু প্রবেশ করছে, তাহলে বায়ু প্রবেশের জন্য বায়ু, এবার এটাকে সিম্পল ডায়াগ্রামে নিয়ে আসি। তাহলে বিষয়টা কি হচ্ছে যে এই রকম পারদ পূর্ণ করা আছে, তার মধ্যে আমি এটাকে 1 মিটার লম্বা নল ভরে রেখেছি। এবার এই বায়ু চাপ দিচ্ছে, চাপ দেওয়ার ফলে পারদ স্তম্ভ এরকম জায়গায় উঠে আছে। যদি দেখি বায়ুর চাপ কমে যাচ্ছে কোনো কারণে, তাহলে যেহেতু চাপ কমছে, ধরুন এখানে দুটো দাগ ছিল আর একটা দাগ হয়ে গেল, তাহলে কি হবে, পারদ স্তম্ভের উচ্চতাও কিছুটা নেমে আসবে। আবার যদি চাপ বেড়ে যায় তখন কি হবে, আগে এই জায়গায় ছিল তো, তাহলে এবার দেখবো কি আরো বেশি উপরে চলে যাচ্ছে। তাহলে এইভাবে পারদের উচ্চতার আমরা পার্থক্য এই স্কেলের সাহায্যে মেপে নিতে পারবো যে কোন দাগে কখন পারদ সূচকটা আছে। এবং অনেক সময় তোমরা জানো যে সাধারণ স্কেলে, সাধারণ যে মিটার স্কেল, তাতে কি হয়, দৈর্ঘ্য মাপতে গিয়ে হয়তো দুটো ঘরের মাঝে চলে আসে। তার জন্য তোমরা ভার্নিয়ার স্কেলের নাম শুনেছো, প্রথম চ্যাপ্টারে ছিল। ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। ভার্নিয়ার স্কেলের সাহায্যে ওই যখনই দুটো দাগের মাঝে চলে আসবে তখন সঠিক পরিমাপ আমরা নিতে পারি। তাহলে কি বললাম বিষয়টা, যে ধরে নাও এরকম ভাবে বায়ুমণ্ডলীয় চাপ দিচ্ছে, সেই বায়ুমণ্ডলীয় চাপের দরুন এই উচ্চতায় পারস্তম্ভ উঠে আছে। বায়ুমণ্ডলীয় চাপ কমে গেল, তাহলে পারদ সূচক কি হবে, এখান থেকে নিচে নেমে আসবে। বায়ুমণ্ডলীয় চাপ বেড়ে গেল, তাহলে এই পারদ সূচক এই উপরে উঠে গেল। তাহলে আমার এই পারদ স্তম্ভের উচ্চতা আমরা এই স্কেলের সাহায্যে ব্যারোমিটার যন্ত্র থেকে মাপতে পারি। আর যদি উচ্চতা মাপতে পারি তাহলেই আমরা সেইখানে চাপ পরিমাপ করতে পারবো, কারণ আমরা জানি P = HDG। তাহলে H যদি গণনা করতে পারি, D এর মান আমরা জানি পারদের ঘনত্ব, আর G সেই স্থানের অভিকর্ষ ত্বরণের মান কত, সেটা যদি আমরা স্থানভেদে এটা পরিবর্তন হয়, স্থানভেদে আমরা পরিমাপ করতে পারবো। তাহলে G এর মানও জানতে সঠিক থাকছে একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে, D এর ভ্যালু নির্দিষ্ট থাকছে, শুধুমাত্র H এর মানটা ভেরিয়েবল হতে পারে, যে কখনো বায়ুর চাপ কম থাকে, কখনো বায়ুর চাপ বেশি থাকে। তাহলে H এর ভ্যালুটা কখনো বাড়ে, কখনো কমে। তাহলে আমরা H এর মানটা বসিয়ে দিয়ে আমরা যেরকম আগের ক্ষেত্রে দেখছিলাম P = HDG থেকে চাপের মান, প্রমাণমূলক চাপের মান গণনা করলাম, একইভাবে যে কোনো স্থানে বায়ুমণ্ডলীয় চাপের মান এই পদ্ধতির সাহায্যে গণনা করা যায়। বুঝতে পারলে? যাই হোক, এই যন্ত্রের বর্ণনা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ নয়, এটা মাথায় রেখো। যন্ত্রের বর্ণনা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ব্যবহার। এবার দেখো এর ব্যবহার কি। ব্যারোমিটারের ব্যবহার, এর গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়। আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়, যে বৃষ্টি হবে কিনা, গরম পড়বে কিনা, ঝড় বৃষ্টি হবে কিনা, এই সমস্ত তথ্য কিন্তু আমরা ব্যারোমিটারের পারদ সূত্রের উচ্চতা দেখে বুঝতে পারি। কিরকম, ধরো এই ব্যারোমিটার, কাঁচ নল, এইখানে পারদ সূত্র আছে। এবার তুমি দেখছো ব্যারোমিটারের পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। উচ্চতা বাড়লে ধীরে ধীরেই বাড়ে, দ্রুত বাড়ে না, সাধারণত ধীরে ধীরে বাড়ে প্রাকৃতিক নিয়মে। কেন বলি, যখন এই উচ্চতা ধীরে ধীরে বাড়বে তার মানে মাথায় রাখবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে। দেখো বাতাসের আমাদের মূল উপাদান কি, অক্সিজেন আর নাইট্রোজেন। অক্সিজেনের আণবিক গুরুত্ব কত, 32, নাইট্রোজেনের আণবিক গুরুত্ব 28, আর জলের আণবিক গুরুত্ব কত, 18। তাহলে আমরা সাধারণত কি জানি, বায়ুতে
20% অক্সিজেন আছে, 77% নাইট্রোজেন আছে, আর বাকি জলীয় বাষ্প ইত্যাদি খুব অল্প পরিমাণ 2-3% থাকে। মূলত এই দুটো উপাদান থাকে। তা বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ কমে, তার মানে কি কম আণবিক গুরুত্বের একটা উপাদান কমে যাচ্ছে, তার পরিবর্তে তার মানে সেই জায়গায় কে দখল করবে? অক্সিজেন নাইট্রোজেনের পার্সেন্টেজ বাড়বে। তার মানে তাহলে দেখো, উচ্চ আণবিক গুরুত্বের গ্যাস একটা নিম্ন আণবিক গুরুত্বের গ্যাসকে যদি প্রতিস্থাপন করে, তাহলে কি হবে? এই চাপ বেড়ে যাবে, আর চাপ বাড়লেই পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে উঠে যাবে। তাহলে যদি জলীয় বাষ্পের পরিমাণ কমে বাতাসে, তাহলে কি হয়? গ্রীষ্মকাল আসে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে, তার মানে তীব্র উষ্ণ বায়ু প্রবাহ হবে ইত্যাদি আমরা বুঝতে পারি যে গ্রীষ্মকাল আসছে এবং উষ্ণ বায়ু প্রবাহ সম্ভাবনা বাড়ছে। অর্থাৎ যেরকম আমরা এখন গ্রীষ্মকালে দেখব বা দেখছি খুব গরম বাতাস, লু বয়, তা সেই সমস্ত ক্ষেত্র কিন্তু আমরা এই ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা গণনা করে বলতে পারি। তাহলে আবহাওয়া পূর্বাভাসের 1 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে উষ্ণ বায়ু প্রবাহের সম্ভাবনা থাকে এবং গ্রীষ্মকাল এর সূচনা হয়। বুঝতে পারলেন? তাহলে আস্তে 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 যদি বায়ু প্রবাহ এই পারস্তম্ভ উপরের দিকে যায়, তাহলে বুঝবো কি গ্রীষ্মকাল আসছে, উষ্ণ বায়ু প্রবাহ হবে। এই তথ্য আমরা জানতে পারি। আবার দেখো, যদি দেখি পারস্তম্ভটা ধীরে ধীরে নামছে, আস্তে আস্তে নামছে, তার মানে কি H2O বাড়ছে, তাহলে ভারী গ্যাস হালকা গ্যাস দিয়ে রিপ্লেস হচ্ছে। তাহলে ভারী গ্যাস হালকা গ্যাস দিয়ে রিপ্লেস হয়, তাহলে বায়ুর ওজন কি হবে? কমে যাবে। তাহলে বায়ুর ওজন যদি কমে, তাহলে পারসূত্রের উচ্চতাও ধীরে ধীরে নেমে যাবে। তাহলে পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে নামে, তার মানে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। তো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কখন বাড়ে? বর্ষাকালে। অর্থাৎ বর্ষাকালের আগমন ঘটছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাহলে 2 নম্বর বিষয় হচ্ছে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে নামতে থাকলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বুঝতে পারলে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, অর্থাৎ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। আরেকটা তথ্য আমরা পাই, সেটা হচ্ছে যদি পারস্তম্ভটা হঠাৎ নেমে আসে, মানে তো ধীরে ধীরে নামার কথা বলছিলাম, এবার দেখছি কি এই পারস্তম্ভটা হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যে ফল করে, তার মানে কি বুঝতে হবে যে সেখানে গভীর একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপের যদি সৃষ্টি হয়, তাহলে তোমরা কি জানো? ঝড় বৃষ্টি হয়। আমরা যেরকম গ্রীষ্মকালে বিকালবেলায় দেখি কি হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, মানে তখন কি হয়? একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, হঠাৎ করে কোনো একটা অঞ্চলে বায়ুর পরিমাণ যথেষ্ট হ্রাস পেয়ে যায় পৃথিবীর উষ্ণতা তারতম্যের কারণে, তখন গভীর নিম্নচাপ সৃষ্টি, তার ফলে সেই অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 3 নম্বর তথ্য আমরা জানতে পারছি, পারস্তম্ভের উচ্চতা হঠাৎ নেমে গেলে
বুঝতে হবে সেখানে নিম্ন চাপের সৃষ্টি হয়েছে এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার ফলে সেখানে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা। তাহলে মূলত এই তিনটে তথ্য আমরা আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে ব্যারোমিটার যন্ত্র থেকে জানতে পারি। আর এই ব্যারোমিটার যন্ত্রে আমরা যে পারদ ব্যবহার করি সেই পারদ ব্যবহারের বেশ কিছু সুবিধা আছে। তোমরা যেরকম 8-এ পড়েছিলে বা 7-এ পড়েছিলে বোধহয় যে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কি, এক্ষেত্রেও একই। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা বেশ কিছু আছে, যেরকম হচ্ছে কি পারদ কাঁচের গায়ে লাগে না, ফলে কি হবে সহজেই ওঠানামা করতে পারবে। আর কি পারদ চকচকে, বাইরে থেকেই আমরা পারদের সূচককে বুঝতে পারবো। আর কি পারদ হচ্ছে তাপের সুপরিবাহী, যার ফলে কি হবে পরিবেশের যে উষ্ণতা সেই উষ্ণতা আমরা সহজেই পরিমাপ করতে পারবো এবং সেখান থেকে ওই উষ্ণতায় পারদের ঘনত্ব কত সেটা আমরা গণনা করতে পারবো। এই সমস্ত সুবিধা আছে। এছাড়াও তোমরা জানো যে পারদের হিমাঙ্ক খুব কম, -39°C। তাহলে এই যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, এই সুবিধার জন্য আমরা ব্যারোমিটারে পারদ ব্যবহার করছি। আর মাথায় রাখবে ব্যারোমিটারে তরল হিসাবে পারদের পরিবর্তে যদি আমরা জল ব্যবহার করি তাহলে জলস্তম্ভের উচ্চতা হবে 34 ফুট। কি বলছি, ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলস্তম্ভের উচ্চতা হবে 34 ফুট। তার মানে কি ব্যারোমিটারের উচ্চতা এখানে যেরকম পারদ ব্যবহার করলে 1 মিটার করলেই চলে, 1 মিটার কাচের নল, পারদ ব্যবহার না করে যদি আমরা জল ব্যবহার করি তাহলে সেটা 34 ফুট হাইটের করতে হবে, তবে আমরা জলস্তম্ভের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপতে হবে। কিন্তু সেটা করা খুব কঠিন, তার জন্য আমরা পারদ ব্যারোমিটারই ব্যবহার করি। যাই হোক, এরপরে তোমাদের যে টপিক একটা আছে খুব সংক্ষিপ্ত টপিক, সেটা হচ্ছে সাইফন। সাইফন কি তোমরা দেখবে রেশন দোকানে যদি যাও দেখা যায় কি যে রেশন দোকানে বড় একটা ড্রামে তেল আছে, তার মাথায় একটা ছোট ছিদ্র করা আছে। তাহলে এই ছিদ্র দিয়ে না ফানেল ঢোকানো যায় বা না তোমার ওই মাপনির চোঙ ভেতরে ঢোকানো যায়, তোমাকে এখান থেকে কেরোসিন মেপে দিবে। তার জন্য কি করে তারা এরকম একটা বড় পাত্রে, অপেক্ষিত নিচে থাকে সেরকম একটা পাত্রে এই তেলটাকে ঢালে। এই তেলটাকে ঢালার জন্য এত বড় ড্রাম কাট করা খুব কঠিন। বড় বড় পিপে ধরো, অনেক উঁচু উঁচু ড্রাম, পিপে উঁচু উঁচু, তা সেখানে ঢালা খুব কঠিন। তখন আমরা কি করব, তোমরা বাড়িতেও লক্ষ্য করেছো, অনেকে করেওছো, নিজেরা এক্সপ্লেন করে থাকতে পারো, যে এরকম একটা রাবারের নলকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া। প্রথমে কি করা হয়, এর মুখ দিয়ে কিছুটা বায়ু টেনে ফেলা হয়। বায়ু টানলেই এই নল দিয়ে এখানকার তরল এই ধারে চলে আসতে শুরু করে, দিয়ে যখন এই নিচে চলে আসলে সঙ্গে সঙ্গে দেখা যায় যে তরল কিন্তু আপনি আপনি এখানে ফ্লো হতে শুরু করে এবং এই বড় পাত্র থেকে ধীরে ধীরে এই ছোট পাত্রে চলে আসছে। এবং এই পাত্রের মুখটা যথেষ্ট বড়, তার জন্য কি সহজেই আমরা তরলকে অন্য মাপনী চোঙের সাহায্যে পরিমাপ করতে পারি। তাহলে এই যে রাবারের নলটা আমরা ব্যবহার করলাম, এটাকেই আমরা বলছি সাইফন। এটা তোমরা বাড়িতেও দেখবে, আমরা নিজেরাও করি, ছোটবেলায় অনেকেই করে, যে একটা রাবারের নল উঁচুতে একটা বালতিতে ধরো জল রাখলে মুখ দিয়ে একটু জল টেনে ছেড়ে দিলে দেন নিচে দেখবে অটোমেটিক জল কিন্তু চলে আসছে। তো এর জন্য কিন্তু কোনো মোটর টটর নাই, এখানে এই বায়ুমণ্ডলের চাপ এর কারণেই এই ঘটনাটা ঘটে। তার জন্য মাথায় রাখবে সাইফন কিন্তু
বায়ু শূন্য স্থানে কাজ করে না। তাহলে সাইফন বায়ুমণ্ডলের চাপের দ্বারা কাজ করে, তাই বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করে না। বায়ু যদি না থাকে সেখানে কিন্তু সাইফন কাজ করবে না। এই জায়গাটা একটু ছটা পড়ছে, তোমরা একটু বুঝে নিও। যেটা বলছি সাইফন বায়ুমণ্ডলেই কাজ করবে, বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করবে না। আর মাথায় রাখবে, যদি এখানে তুমি জল নাও তরল হিসাবে, এই বাহুটার উচ্চতা মানে জলের লেভেল থেকে, যে লেভেলে জল আছে, এখানে তেলে পড়ে জল নাও, তা এই তরল স্তম্ভের এই উচ্চতা আর এখানকার যে হাইয়েস্ট উচ্চতা, এইটা ধরো হাইয়েস্ট পয়েন্ট। এই যে তরল স্তম্ভের উচ্চতা আর এই নলের যে হাইয়েস্ট পয়েন্ট, এই পয়েন্টের ব্যবধানটা যদি 34 ফুটের বেশি হয়ে যায় তাহলেও কিন্তু সাইফন কাজ করে না। মাথায় রাখবে, যদি জল নাও পাত্রের ভিতরে, তাহলে সাইফনের যে পাত্রে জলের উচ্চতা বেশি সেই পাত্র আর যে নলটা তুমি বসিয়েছো সেই নলের সর্বোচ্চ উচ্চতার মধ্যে ব্যবধান যদি 34 ফুটের বেশি হয় তাহলে সাইফন কাজ করবে না। তাহলে কি বলছি, পাত্রে তরল হিসাবে জল নেওয়া হলে যে পাত্রে জলের উচ্চতা বেশি, সেই পাত্রের জলের উপরিতল ও নলের সর্বোচ্চ বিন্দুর ব্যবধান 34 ফুটের মধ্যে হতে হবে। 34 ফুটের বেশি হলে সাইফন কাজ করে না, যদি জল। আর যদি পারদ বায়ু তাহলে কত হবে, তখন এই হাইটটা পারদের তল আর এই সর্বোচ্চ বিন্দুর উচ্চতালে তোমার 76 সেমের মধ্যে থাকতে হবে। 76 সেমি বেশি হলে পারদ কিন্তু স্থানান্তরিত হবে না। এটা ঘনত্বের উপর নির্ভর করে। জলের ঘনত্ব যেরকম অনেক কম বলে হাইটটা বেশি হচ্ছে, তোমার এর ক্ষেত্রে পারদের ক্ষেত্রে ঘনত্ব বেশি বলে হাইটটা কমে যাচ্ছে। এই জায়গাগুলো একটু মাথায় রাখবে, প্রশ্ন আসে এগুলো থেকে। এখন এই সাইফন কিভাবে কাজ করে সেটা আমরা একটু বুঝে নিই গাণিতিক ভাবে। তা ধরো এইখানে একটা পাত্র রাখলাম আর এইখানে আর একটা পাত্র রাখলাম। এই পাত্রে ধরে নাও এই উচ্চতায় তরল আছে, আর এই পাত্রে ধরে নাও এই উচ্চতায় তরল আছে। এবার আমি যদি এখানে একটা এরকম ইউ আকৃতির নলকে বসিয়ে দিই, তাহলে দেখব কি এই নল দিয়ে তরল কিন্তু এই ধারে ফ্লো করছে। তাহলে কিভাবে করছে, ধরে নাও এইখানে একটা পয়েন্ট বললাম এ, এই সর্বোচ্চ পয়েন্ট বললাম বি, এইখানে একটা পয়েন্ট বললাম সি, আর এর সারফেসের একটা পয়েন্ট বললাম ডি। তাহলে এ আর ডি এটা আসলে কোথায় আছে, বায়ুমণ্ডলে আছে। তাহলে এ এবং ডি বিন্দুতে যে চাপ সেটা কি হবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে, অর্থাৎ পি আমরা বলতে পারি। তাহলে এ ও ডি বিন্দু
বায়ুমণ্ডলে আছে, অর্থাৎ এ ও ডি বিন্দুতে চাপ ধরি পি। এ এবং ডি উভয় বিন্দুতেই চাপ আমরা পি ধরলাম, বায়ুমণ্ডলের চাপের সমান। এবার তুমি বলতে পারো এটা তো তোমার একটু উচ্চতা বায়ুমণ্ডলের থেকে কম, কারণ ভূপৃষ্ঠ কিছুটা উপরে, এখানে ভূপৃষ্ঠের কাছে, তাহলে এখানে চাপ কম এখানে চাপ বেশি। কিন্তু এত 1500 কিলোমিটারের সাপেক্ষে তোমার ওই 10 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি কি 1 ফুট 2 ফুট এ কোনো ম্যাটারই করে না। তার জন্য উভয় ক্ষেত্রে আমরা এ এবং ডি বিন্দুতে বলছি কি চাপের মান পি। এবার দেখো এই যে নল যার মধ্যে দিয়ে তরল চলাচল করছে, দেখো এ থেকে বি বিন্দুর যে উচ্চতা সেটা ধরে নাও h1, আর সি থেকে ডি বিন্দুর যে উচ্চতা সেটা ধরে নাও h2। তাহলে বি বিন্দুতে চাপ কত হবে? এ বিন্দুর চাপ মাইনাস এই h1 উচ্চতার যে চাপ, কারণ এইটুকু তো কমে যাচ্ছে, হাইটটা থাকার জন্য এটুকু কমে যাচ্ছে। তাহলে বি বিন্দুতে চাপ মানে হচ্ছে p মাইনাস h1 dg। বি বিন্দুতে চাপ এই h1 উচ্চতার তরল, তাহলে এ বিন্দুতে বি বিন্দুতে কিন্তু চাপ সৃষ্টি করছে না। তাহলে বি বিন্দুতে চাপ হচ্ছে এ বিন্দুতে চাপ মাইনাস h1 উচ্চতায় যে তরল তার জন্য চাপটা বাদ দিতে। আর সি বিন্দুতে চাপ সেটা কত হবে? ডি বিন্দুতে চাপ অর্থাৎ p মাইনাস h2 dg। তাহলে বি বিন্দুর চাপটাকে আমরা বললাম pb, আর সি বিন্দুর চাপটাকে আমরা নাম দিলাম pc। তাহলে দেখো এখানে আমরা দেখছি h2 গ্রেটার দ্যান h1, এটা বেশি উচ্চতা এটা কম উচ্চতা। তাহলে দেখো একই সংখ্যা থেকে যদি আমি বড় সংখ্যা বিয়োগ করি, h2 বড় তার মানে h2 ডিজির মানও বড়, তাহলে একই সংখ্যা থেকে যদি বড় মান বিয়োগ করে দিই তাহলে আসলে কিন্তু এই সি বিন্দুতে অর্থাৎ পিসি এর মানটা কমে যাচ্ছে। আর এখানে ছোট মান বিয়োগ করছি তার মানে এই মানটা বেশি থাকছে। কি বলছি বুঝতে না পারলে দেখো, ধরো আমি লিখলাম 10 মাইনাস 5, আর এক জায়গায় লিখলাম 10 মাইনাস 8। তাহলে 10 মাইনাস 5 মানে 5, আর 10 মাইনাস 8 মানে 2। তাহলে আমি এখানে h2 বেশি, তার মানে h2 ডিজির মানও বেশি, তাহলে বড় মান বিয়োগ করে ফেললাম। তাহলে বড় মান বিয়োগ করে ফেললাম মানে কি অবশেষটা থাকলো কম, তাহলে পিসি এর ভ্যালু কমে গেল। আর এখানে আমি ছোট মান বিয়োগ করলাম, এখানে দেখো 5 বিয়োগ করি, ছোট মান বিয়োগ করেছি, তাহলে ছোট মান বিয়োগ করলে কি হচ্ছে এই টোটাল মানটা কিন্তু বেশি থাকলো, অর্থাৎ পিবি এর ভ্যালুটা বেশি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু h2 গ্রেটার দ্যান h1 অতএব pb গ্রেটার দ্যান pc, pb গ্রেটার দ্যান pc। তাহলে pb যেহেতু pc এর থেকে বেশি, তাহলে বি বিন্দুতে চাপ বেশি সি বিন্দুতে চাপ কম, তার জন্য তরলটা বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে চলে যায়। যেহেতু বি বিন্দুতে চাপ সি বিন্দু অপেক্ষা বেশি, তাই তরল বি থেকে সি বিন্দুর দিকে যায়। তার জন্য আমরা দেখছি কি, যেখানে তরল স্তরের উচ্চতা বেশি সেখান থেকে যেখানে তরল স্তরের উচ্চতা কম সেই ধারে তরল কিন্তু অগ্রসর হচ্ছে, বিপরীত ঘটনা কিন্তু কখনোই ঘটে না। তাহলে এই সাইফনের যে ব্যবহার কোথায় ব্যবহার করা হয়, যেমন আমরা বললাম প্রথমেই
যে কোনো বড় পাত্র থেকে তরলকে ছোট পাত্রে স্থানান্তরে ব্যবহার করা। আর কি, আমরা এই যে ফ্লাশ মেশিন দেখবে আমাদের বাড়িতে টয়লেটে ফ্লাশ লাগানো থাকে, সেই ফ্লাশ মেশিনগুলোর ক্ষেত্রেও সাইফন ব্যবহার করা হয়। তাহলে টয়লেটে ফ্লাশ যন্ত্রে সাইফন ব্যবহার করা হয়। তো যাই হোক, তোমাদের এই পর্যন্ত আলোচনা হলো। এর সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা নেক্সট ক্লাসে করব। তারপরে পরবর্তী যে আলোচনাগুলো আছে সেগুলো আবার আমরা চলে যাব।